ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি থেকে আমি সুকুমার পাল। আর আজকে তোমাদের জন্য আরআরসি গ্রুপ ডি বা আরআরবি গ্রুপ ডির যে ভ্যাকান্সি লঞ্চ করতে চলেছে সেখানে 25টা মার্কস রয়েছে, কিন্তু শুধু সায়েন্সের। তো সায়েন্সের এই 25টা মার্কস 25 নম্বরই পাওয়া সম্ভব যদি একটা সিস্টেম মেনে পারফর্ম করা যায়। আসলে অনেকে শুনতে চায় না কথা, শুধুমাত্র পিওয়াই কিউ, প্রিভিয়াস ইয়ার সলিউশন বা এমসিকিউ পড়ে সম্ভব হবে না। আজকে তোমাদের আমি একটা দিকদর্শন দেবো, একটা তালিকা বলবো, যেটা আমি শুধু মুখে নয়, আমি একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের আলোচনা করব যে এই চ্যাপ্টারটার মধ্যে কী কী পড়তে হয় এবং আমি পড়াবো ব্যাপারটা। তো সেই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। আর আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টকে সায়েন্সটা নিখুঁতভাবে পড়া উচিত। অনেকেই আমার কথা শুনতে চায় না, তারা ভাবে যে এরকমভাবে হয়ে যাবে, কিন্তু আলটিমেট যখন হয় না আবার সেই পিছনে ফিরে এসে সেখান থেকে শুরু করে। তো পেছনে যখন ফিরবো আমি প্রথম থেকেই সুন্দর করে পারফর্ম করব, আমার একটা টার্গেট থাকা উচিত। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে আমার রিকোয়েস্ট, যদি তোমরা সায়েন্সকে ভালো মার্কস পেতে চাও, এনসিইআরটি বলে কথা নয়, ক্লাসের মাধ্যমিকের মানে বাংলা মিডিয়ামের বই বলে কোনো কথা নেই, যে কোনো মিডিয়ামই অ্যাকসেপ্টেবল। শুধুমাত্র পড়ার সিস্টেমটা একটু তোমাকে পাল্টাতে হবে। আর শুধু তাই নয়, তোমরা ইংলিশ বাংলা মিশিয়ে পড়ার চেষ্টা করবে। আমি তো বলবো ইংলিশটাকে প্রাধান্য দিয়ে পড়া, তাতে সুবিধা হচ্ছে আরআরবি কোশ্চেনে যে ভুলগুলো থাকে সেই ভুলগুলো শুধুমাত্র ইংরেজিতে যদি থাকে তাহলে মানে, আর অন্য বাংলা ভাষায় মানে না। এবার অনেক স্টুডেন্টের এই প্রবলেম হয়েছে, তাই টার্মসগুলো অন্তত তোমার তৈরি থাকা উচিত। চলো, আমি আজকে বিশেষ কথা তোমাদের ওই ব্যাপারে না বলে আমি শুধু একটা সাবজেক্ট নিয়ে আজকে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক কেমিক্যাল রিয়াকশান যে চ্যাপ্টার, এখান থেকে প্রতি পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন এসেছে, তো সেটা নিয়ে আমি একটু পড়াবো যে তোমরা কিভাবে পড়বে। আর একটা সিস্টেমকে সামনে নিয়ে আসে যদি দিই, তাহলে তুমি নিজেই আবিষ্কার করতে পারবে তোমার পথ চলা কীভাবে তোমায় চলতে হবে। ওকে প্রিয় স্টুডেন্ট, তাহলে চলে যাচ্ছি আমি একটা চ্যাপ্টারে চলে যাচ্ছি। দেখো, এখানে একটা চ্যাপ্টারের নাম লেখা আছে কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশান মানে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কী, কেন, কতটা পড়তে হবে, এই চ্যাপ্টারের কতটুকু পড়লে হবে, কতটুকু বাদ দিতে হবে, এবং তার নোটস কেমন হবে। তোমরা যদি চাও এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, দেখবে তোমার উপকারে লাগবে। এইভাবে তুমি পড়ো, দেখবে তোমার একটা ধারণা, কমপ্লিট ধারণা তৈরি হবে তোমার। তার মধ্যে ইংলিশ বাংলা মিশিয়ে করলে যথেষ্ট ভালো হয়, এটা আমি বারবার বলি। যদি মানো না মানো সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার বলা কর্তব্য, আমি বলে যাই তোমাকে। দেখো, এই রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার পড়তে গেলে আমি সুন্দর করে যে জিনিসটাকে সাজিয়েছি, সেই সাজানো জিনিসটাকে একবার তোমাদেরকে বোঝাই। দেখো, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেটা আমি একটু পরে জানবো। তার আগে রাসায়নিক বিক্রিয়া পড়তে গেলে আমাকে মানে পরিবর্তন জানতে হবে। পরিবর্তন কত রকমের? পরিবর্তন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে শুধু অবস্থার পরিবর্তন হয়, সেখানে কিন্তু কেমিক্যাল রিয়াকশান কোনো ইনভলভ থাকে না। বোঝা গেল? ভৌত পরিবর্তনে কি হয় স্যার? ভৌত পরিবর্তনে শুধুমাত্র মানে ফিজিক্যাল চেঞ্জে শুধুমাত্র কি হয়? শুধু অবস্থার পরিবর্তন হয়, পদার্থের অবস্থার যেমন জল বরফে পরিণত হলো, বরফ থেকে জলে পরিণত হলো, জল বাষ্পে পরিণত হলো। এই রকম এটাকে দেখবে ইন্টারমলিকুল বা ওর মধ্যে যে আণবিকগত কোনো চেঞ্জ হচ্ছে না। তার রাসায়নিক পরিবর্তন মানে ওর মধ্যে এই পারমাণবিকগত চেঞ্জ হয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এবং তার ধর্ম, গন্ধ, বর্ণ সব পাল্টে যাবে। আমি এই নিয়ে বিস্তর ডিসকাস করবো, এবং সুন্দর নোট সিস্টেমটা দেখো। এগুলো খাতায় তোমরা নোট করে করে করবে, না হলে হবে না। আমাদের স্টুডেন্ট এরমভাবেই করে। দেখো, ফিজিক্যাল চেঞ্জ ভৌত পরিবর্তন আমি বাংলা লিখে দিয়েছি, এবং পরীক্ষাতে আসে নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়। এই যে কোনটি ভৌত পরিবর্তন নেই মানে কোনগুলো ভৌত পরিবর্তন সেগুলো তোমার জানতে হবে। দিয়ে দেখা গেল 3টে ভৌত পরিবর্তন দিল, একটা থাকলো না। তাই আমি তোমাদেরকে প্রথমে একটু দেখাই যে বয়েলিং অফ ওয়াটার। দেখো, জল বয়েল করা, এটা কিন্তু ভৌত পরিবর্তন। দেখবে এতে অবস্থার পরিবর্তন হচ্ছে, অন্য কিছু না। মেল্টিং অফ ওয়াক্স, মোমের গলন। ঠিক আছে। স্পঞ্জ অ্যাবজর্বিং ওয়াটার, স্পঞ্জের জল শোষণ করা। স্পঞ্জ দেখেছো, সেই জল শোষণ করাটা, ওটাও কিন্তু ভৌত পরিবর্তন, মানে স্পঞ্জের জল শোষণ। ডিজলভিং সুগার ইন ওয়াটার, মানে চিনি জলে যদি গুলে যায়, সেটাও কিন্তু ভৌত পরিবর্তন। লোহার চুম্বকে পরিবর্তন করা, আয়োডিনের বাষ্পায়ন করা, বরফ গলন, এগুলো কিন্তু সব ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে। তাহলে এই যে আমি সুন্দর করে সাজিয়েছি, তুমিও নোটস এরকম সুন্দর করে সাজাবে। আর সাজিয়ে খাতা একবার হলে পরীক্ষার আগে যদি তুমি একবার দেখো, বা মাঝে মাঝে তোমার যখন আটকে যাবে, তখন এই বেসটুকু তোমাকে তৈরি করতে হবে। না হলে যে বাবু কিছুতেই সম্ভব নেই জগতে চাকরি পাওয়া, মানে যতই তুমি বলো, আর ব্রেন হোক যা হোক। দেখো, আর একটা কি, ফিজিক্যাল পরিবর্তন ডু নট ইনভলভ এনি রিয়াকশান, কেমিক্যাল রিয়াকশান, কোনো রাসায়নিক পরিবর্তন সেখানে অংশগ্রহণ করে না। তাহলে ক্লিয়ার বোঝা গেল? এই যে আমি বাংলায়ও লিখে দিচ্ছি, কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটে না সেখানে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে। একটা জিনিস খেয়াল করে দেখো, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটে। তাহলে এটুকু, তাহলে আমি এখানে যারা দেখছো তারা সবাই বলো তো যে মানে ফিজিক্যাল চেঞ্জ একদম কংক্রিট ক্লিয়ার হয়েছে তো? এবার ফিজিক্যাল চেঞ্জের পরেই আমি আসবো রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশান। এবার প্রিয় স্টুডেন্ট, কেমিক্যাল রিয়াকশান করতে গিয়ে আমি
যে আইডিয়াটা তোমাদেরকে দেবো কি কি দরকার হয়, মনে করো দুটো প্রোডাক্ট দরকার, সেই প্রোডাক্ট লাগবে, তাকে বলা হয় রিয়াক্ট্যান্ট। যেটা প্রোডাক্ট মানে যেটা দুটো মানে যা মনে করো অক্সিজেন আর হাইড্রোজেন মিলে জল তৈরি হবে, তো তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট বলবো মানে বিক্রিয়ক বলবো। আর বিক্রিয়া হয়ে যাওয়ার পর সেটাকে উৎপন্ন পদার্থ, তাকে আমরা প্রোডাক্ট বলবো। তাহলে রাসায়নিক বিক্রিয়া কে আমি যদি স্পেসিফাই করি, তাহলে আমি একটা বিক্রিয়ক লাগে, আর যেটা তৈরি হয় সেটা কি, সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, তার মানে প্রোডাক্ট। আমি ইংরেজি বাংলা দুটোতেই মনে রাখবো। যেরকম আমি এখানে একটা লিখেছি দেখো, 2H2O প্লাস O2 হয়ে গেল কি 2H2, তাহলে এটা বোঝা গেল। এবার এখানে এইটুকু আমরা বুঝলাম কি কি দরকার হয় কেমিক্যাল রিয়াকশানের জন্য। এটুকু কোনো অসুবিধা থাকলে আমায় বলো, যে রাসায়নিক ভৌত পরিবর্তন বুঝলাম এবং রাসায়নিক পরিবর্তন করতে গেলে কি কি দরকার, সেটা কিন্তু এটা পরীক্ষাতে আসতে পারে। রাসায়নিক পরিবর্তন করতে গেলে কি কি দরকার হতে পারে, তাহলে এইগুলো দরকার হতে পারে, ঠিক আছে। এবার দেখো কেমিক্যাল চেঞ্জ কি, রাসায়নিক পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কেন হয়, কেমিক্যাল রিয়াকশানের জন্য হয়। তো কেমিক্যাল রিয়াকশান মানে সেটা হচ্ছে আণবিক গঠনগত পরিবর্তন, মানে অণুর গঠনের পরিবর্তন ঘটে যাবে। যেমন তুমি মনে করো একটা পেপারকে পুড়িয়ে দিলে, পেপারকে যদি পুড়িয়ে দাও তাহলে তুমি এই পেপারটাকে আর জোড়া লাগিয়ে যে কোনোভাবে তুমি পাবে না, কিন্তু জলকে বাষ্পে পরিণত করলে বাষ্প থেকে আবার কিন্তু জলে পরিণত করতে পারবে, বরফকে জলে পরিণত করলে আবার জল থেকে বরফ তৈরি করতে পারবে, কিন্তু এক্ষেত্রে হবে না। তাই এক্ষেত্রে আণবিক গঠনের পরিবর্তন হবে। শুধু তাই নয়, এখানে যে পরিবর্তন ঘটবে তার সেগুলো আমি সুন্দর করে একটু ডিসকাস করব। তার আগে আমি একটা কথা দেখিয়ে দিচ্ছি যে কেমিক্যাল রিয়াকশানের কি কি এক্সাম্পল আছে। দেখো প্রিয় স্টুডেন্ট, রাস্টিং অফ আয়রন। রাস্টিং অফ আয়রন মানে লোহায় মরচে পড়া। তুমি জানো লোহায় মরচে পড়া, এই কোশ্চেনটাও কিন্তু বারবার এসেছে। মানে লোহাতে যখন মরচে পড়ে তখন দেখবে অক্সিজেনের সহযোগিতা নিয়ে লোহায় কিন্তু অক্সিডেশন হয়, অক্সিডেশন হয়ে মানে লোহায় মরচে পড়ে। আর মরচে পড়ে লোহার ওজনও বেড়ে যায়, আর ওটার লোহাকে আর স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারবে না তুমি, ওই মরচে পড়ার জায়গাটা দেখেছো খেয়াল করে। আচ্ছা, তাছাড়া রেসপিরেশন মানে শ্বসন প্রক্রিয়া যেটা ঘটে, এটাও কিন্তু মানে সম্পূর্ণ দায়ী তোমার হচ্ছে কেমিক্যাল রিয়াকশান। ডাইজেশন অফ ফুড, এই যে খাবার আমরা বিয়েবাড়িতে রাত দিন যদি মানে বিয়েবাড়িতে গাদা গাদা যদি গিলি খাই অনেক কিছু, তাহলে দেখবে হজম হয়ে যাচ্ছে, পরের দিনে দেখা গেল একটুখানি বেরোচ্ছে। তো এই যে একটুখানি বেরোচ্ছে তার মানে কি বাকিটা সব হজম হচ্ছে, এটা কিসের মাধ্যমে। আবার মনে করো বড় বড় পিসের মাংস মটন যদি খাও, সেই মটনটা কিন্তু আর সকালবেলা ফিরে পাচ্ছ না তুমি। ব্যাপারটা বুঝেছো, এটা কিন্তু ক্লিয়ার। এক টুকরো মটন পেটের মধ্যে দাও আর এক টুকরো মটন বাইরে রাখো, তা বাইরে রাখলে দেখবে সেরকম অবস্থায় থেকে যাচ্ছে, আর পেটের মধ্যে যেটা যাচ্ছে হজম হয়ে কোথায় সামান্য একটু পদার্থ হলুদ আকারে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটাও কিন্তু বোঝা যাচ্ছে এরকমভাবে, এইগুলো বুঝতে হয় এরকমভাবে। বার্নিং অফ ম্যাগনেসিয়াম রিবন মানে ম্যাগনেসিয়াম ফিতার পোড়ানো। তাছাড়া দেখো ফরমেশন অফ কার্ড, দুধকে দইয়ে পরিণত করা, ঠিক আছে, দই হওয়া। বার্নিং অফ পেপার, তারপরে দেখো কাগজ পোড়ানো, এগুলো সব কিসের মধ্যে আছে, এগুলো সব আছে স্যার মানে এই কেমিক্যাল চেঞ্জ আর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে। এবার আমি আরেকটুখানি এখানে একটু দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি তার আগে আর একটু আসবো বিভিন্ন অবস্থার নাম। এই যে পদার্থের বিভিন্ন অবস্থা থাকে না, অবস্থা কখনো জলীয় অবস্থা, কখনো গ্যাসীয় অবস্থা, কখনো বিভিন্ন রকম অবস্থা, সলিড অবস্থা। সেই তার দেখো সলিড অবস্থা যখন হবে তখন আমরা এস দিয়ে ডিনোট করি, ছোটো হাতের এস। আর দেখো কঠিন অবস্থা মানে আর লিকুইড অবস্থা যদি থাকে তাহলে স্মল এল দিয়ে ডিনোট করি। দেখো গ্যাসিয়াস অবস্থা যদি থাকে তাহলে আমরা জি দিয়ে ডিনোট করি। অ্যাকুয়াস স্টেট যদি থাকে তাহলে আমরা অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ, মানে দ্রবীভূত অবস্থা, দ্রবণ যদি থাকে তখন আমরা কি এ কিউ দিয়ে ডিনোট করি। যদি বলে এটা কেন কাজে লাগে, তার কারণ লাগে আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো তোমরা খেয়াল করে। সি মানে কার্বন হচ্ছে সলিড প্লাস ও টু, এবার ও টু হচ্ছে গ্যাস, এই দুটো মিলে কার্বন ডাইঅক্সাইড কিসে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে এই যে মানে এগুলো আমি লিখে দিয়েছি, এগুলো লেখার দরকার করে না, আমি জাস্ট বোঝানোর জন্য, এগুলো পরীক্ষাতে আসে কাকে কি ডিনোট করে আর কি, ঠিক আছে। তাহলে এইটুকু বুঝতে আমার কোনো অসুবিধা নেই, এটুকু দেখে নাও, এটা কোনো অসুবিধা নেই। এবার আমি আসবো যে জায়গাটা, একটা ইম্পর্ট্যান্ট জায়গায় চলে আসবো, সেটা হচ্ছে দেখো মানে এই কেমিক্যাল রিয়াকশান হলে কি ঘটবে, আলটিমেটলি কি ঘটবে। সুন্দর সিস্টেমটাকে দেখো, লেখার সিস্টেম কি কি ঘটবে, যেটা ঘটবে দেখে নাও। চেঞ্জ ইন স্টেট, অবস্থার পরিবর্তন ঘটবে। কেন অবস্থার পরিবর্তন তো ঘটবে, ওই যে আমি একটা দেখাচ্ছিলাম যখন, যে মানে সলিড মানে কার্বন আর হচ্ছে যদি ও2 যদি একসঙ্গে জুড়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে, তাহলে কার্বন সলিড আর ওই ও2 হচ্ছে মিশে গিয়ে কি হয়ে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হয়ে যাচ্ছে। তো এরকম একটা জল যেরকম দুটো হাওয়া মানে H2 মানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন, দুটো তো গ্যাস দুটো মিশে গিয়ে
কি পরিবর্তন হচ্ছে, জলে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল, ক্লিয়ারিটি চলে এসছে। এটা স্টেটের অবস্থার পরিবর্তন হবে। চেঞ্জ ইন কালার, কালারেরও পরিবর্তন হবে। গ্যাসের যে কালার নিরাকার টাইপের ছিল, আর জল গেলে জল দেখলে একটা বোঝা যাবে জল এরকম আর কি, ঠিক আছে, বা অন্য যে কোনো কালারে পরিবর্তন হতে পারে, ঠিক আছে। চেঞ্জ ইন টেম্পারেচার, তাপমাত্রার পরিবর্তন, চুন জলের বিক্রিয়া যদি করা হয় তাহলে দেখবে তাপ ইভলভ হবে, তাপ উৎপন্ন হবে সেই রকম। আর ইভলিউশন গ্যাস দেখো, তারপরে থিতিয়ে পড়াও, কোনো কোনো বিক্রিয়া করলে দেখবে থিতিয়ে পড়ে, সেরকম টাইপের। তাহলে এই সিস্টেমটাকে আমরা একবার বুঝে নিতে পারলাম টোটাল। এই যে এটাকে আমরা কিভাবে পড়বো, তাহলে প্রথমে আমরা কি পড়লাম হচ্ছে কেমিক্যাল রিয়াকশান কি, ফিজিক্যাল রিয়াকশান, ফিজিক্যাল চেঞ্জ কি, কেমিক্যাল চেঞ্জ কি, তারপরে কেমিক্যাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জের এক্সাম্পল, কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল, কেমিক্যাল রিয়াকশান করতে গেলে কি কি দরকার হয় তার এক্সাম্পল, কেমিক্যাল চেঞ্জ মানে কেন হয় তার সেটা আণবিক গঠন হয়, পরিবর্তন হয়, তারপরে কেমিক্যাল চেঞ্জের যে এক্সাম্পলগুলো সেগুলো সুন্দর করে লেখালাম। এই একটা সাজানো গোছানো ব্যাপার। এইবার এই চ্যাপ্টারের সেকেন্ড পোর্শনে চলে আসবো আমরা। সেকেন্ড পোর্শনে যখন যদি আসবো তাহলে আমরা দেখে নিই কী কী আসবো। দেখো, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশান, সেকেন্ড পোর্শনে চলে এলাম। এটা এখান থেকে অরিজিনালি চ্যাপ্টার শুরু হয় এখান থেকে অ্যাকচুয়ালি। টাইপ, বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া এক প্রকারের না, মোটামুটি 5 প্রকারকে আইডেন্টি করা হয়। তাছাড়া কিছু কিছু বাংলা বইতে দেখবে অনেক প্রকারের আছে, তা ওটাকে তুমি ধরার মধ্যে নেবে না। মোটামুটি 5 প্রকারের মধ্যে আমি তোমায় বলে দিচ্ছি। কম্বিনেশন রিয়াকশান, যেটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, আমি বুঝিয়ে দেবো। তারপরে 2 নম্বর আছে ডিকম্পোজিশন রিয়াকশান, ঠিক আছে। তারপর আছে দেখো ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, এর বাংলা না পড়লেও চলবে, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, আর একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান, আর একটা দেখো অক্সিডেশন অ্যান্ড রিডাকশান, তাহলে জারণ বিজারণ, এটা জারণ বিজারণ প্রক্রিয়া। তাহলে এই 5টা বিক্রিয়ার নামটা প্রথমে মুখস্থ করতে হবে। তোমার নিশ্চয়ই মুখস্থ হয়েছে। একটা কম্বিনেশন রিয়াকশান দেখো রয়েছে বাদিকে, তারপরে ডিকম্পোজিশন তার উল্টোটা এখানে, তারপরে ডিসপ্লেসমেন্ট, তারপর ডাবল ডিসপ্লেসমেন্ট, তারপরে অক্সিডেশন, আর হচ্ছে কি রিডাকশান, জারণ বিজারণ। তাহলে এই 5 প্রকারের বিক্রিয়াকে আবার তুমি সাজাতে হবে। তার মধ্যে একটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে। নোটগুলো এমনভাবে না করলে হবে না, এগুলো হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল এগুলো। আর এইসব চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসবেই, মানে যে কোনোভাবে। তা আমি একটু দেখাচ্ছি। তারপরে দেখো, এইটাকে যদি আমি দেখাই তোমাদেরকে, তাহলে একটু খেয়াল করে দেখো। মানে কম্বিনেশন রিয়াকশন, কম্বিনেশন মানে কি স্যার? কম্বাইন করা। কম্বাইন মানে কি? দুটো মিশে যাওয়া। মনে করো এ আর বি, মনে করো মানে হাইড্রোজেন আর অক্সিজেন, এ হাইড্রোজেন, অক্সিজেন বি, দুটো মিলে কি তৈরি হলো? কি তৈরি হলো বলো? H2O, জল। তাহলে এই যে দুটো মিলে যখন তৈরি হচ্ছে তখন তাকে বলা হয় কম্বিনেশন রিয়াকশন। দেখো C+O2 CO2, A+B, মানে এখানে এ আর সিকে এ ধরা হচ্ছে, আর এই O2কে বি ধরা হচ্ছে। তাহলে দেখো CO2 মিলে হচ্ছে কার্বন, ঠিক আছে। এই আর মানে এটা এটা এ, এটা বি, আর মিলে সি হচ্ছে, মানে দুটো কম্বাইন হয়ে গিয়ে সি হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো, দেখো এখানে আছে CaO প্লাস H2O, আর হয়েছে CaOH2। তার মানে কুইক লাইম সঙ্গে যদি জল মিশে যায় তাহলে স্লেক লাইম তৈরি হচ্ছে। তার মানে এটাকে যদি মানে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে হয়ে যাচ্ছে কি সি হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল প্রিয় স্টুডেন্ট? তা এই যে আমি যতটুকু তোমাকে করালাম, এখানে বুঝতে তোমার কি সুবিধা হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এই যে আইডিয়াটা যদি রাখো, এর কিছু এক্সাম্পল জোগাড় করো। তুমি যদি ভাবো যে না এগুলো ছাড়া আর একটু বেশি তোমাকে পড়তে হবে, তাহলে কি করতে হবে? ওই টাইপের যদি কখনো PYQ করতে বা কোনো অবজেক্টিভ করতে যাও, তাহলে ওই কোশ্চেন যা তোমার চোখের সামনে আসবে সেগুলো এই খাতাটাতে নোট করো। এইভাবে যদি পারফর্ম করো, দুনিয়া তোমার হাতের মুঠোই থাকবে। চাকরির জন্য দরজায় অনেকে খোঁজে যায়, কিন্তু তুমি যদি সত্যিকারই সাবজেক্টগুলোকে উপযুক্তভাবে পারফর্ম করো তাহলে তোমার চাকরি আটকানোর ক্ষমতা কেউ রাখে না। আমি একটা কথা বলি, চাকরি পাওয়া কঠিন আমি মানি। আসলে আমার স্টুডেন্টরাও হচ্ছে আমার সব কথা শোনে তা না, তারাও কিন্তু আজকাল এত কালেকশানের যুগ এসেছে না, আর দেখবি ইউটিউবে রোজ ক্লাস হচ্ছে। সত্যিকারের রোজ ক্লাসের আমার কতটা দরকার জানা নেই, তবে এই যে এটুকু যতটুকু করালাম, এইটুকু যদি তুমি বোঝো তাহলে সুন্দর নোট করো, তাহলে কোনো ইউটিউব বা কোনো স্যারও দরকার পড়ে না হিসেব মতো। তাহলে এবার আমার স্টুডেন্টরাও অনেকে কী করে বলো তো, তপবনে পড়ছে, পড়ার সাথে সাথে হয়তো দেখা গেল আবার অন্য চিন্তা করতে করতে অন্য কিছু শুরু করলো। তাহলে এই যে মাঝে ভজকট অবস্থায় হয়ে গিয়ে না মানে নিঃশেষ হয়ে যায়। তাই আমি প্ল্যান করি এরকম যে আসলে যে জিনিসটা সম্পর্কে আমার নলেজ না থাকবে সেই জিনিস আমি কি করে পারফর্ম করব। টুকটাক করে চালাকির দ্বারা ব্রুনও ফাটানো যায়, কিন্তু ফোড়া ফাটানো কি যায়? ফোড়া ফাটাতে গেলে তো অপারেশন দরকার। তাই আমি যারা শুনছো কথাগুলো তারা প্রত্যেকে একটা জিনিস খেয়াল রাখো যে চাকরি পেতে গেলে তোমাকে কোর থেকে মানে শিখতে হবে। এখনকার দিনকাল পাল্টেছে, 20 বছর আগের চিন্তাভাবনা, 25 বছর আগের চিন্তাভাবনা সম্পূর্ণ চেঞ্জ হয়েছে। এখন তোমাকে জিনিসটা বুঝতে হবে। কোশ্চেন কঠিন হচ্ছে না, কিন্তু তোমার বেসিক নলেজটুকুর দায়বদ্ধতা নিতে হবে। রেলওয়ে বোর্ড বলো,
যে কোনো বোর্ড এটাই চাইছে। ওকে, তাহলে প্রিয় স্টুডেন্ট তোমরা এভাবেই পড়াশুনো করো। আশা করি আমার এই টোটাল কথাগুলো তোমরা বুঝেছো, হৃদয় দিয়ে অনুভব করেছো। আমি তোমাদেরকে ভালোবেসেই কথাগুলো বলতে চাইলাম। আচ্ছা, ভালো থেকো তোমরা। আর আমরা আমরা অ্যাকচুয়ালি তপবন স্টাডি সেন্টারে আমরা এই যে প্রচুর ভিডিও করার সময়ও পাই না, আমরা এত ইনভলভ থাকি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে তুমি কল্পনাও করতে পারবে না। প্রথম দিনও যেমন তাদের গাইড করি লাস্ট অবধি, তাও সবার কাছে যে সুকুমার পাল ভালো হবে এটা নয়। কি করে ভাববো সবার কাছে ভালো হবে? আমি ভালো বলে আশা করি না, আমি শুধু আমাদের কাজটা করে যেতে চাই। বেস্ট অফ লাক, ভালো থেকো প্রিয় স্টুডেন্টস, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।